জজবাত 24 বাংলার পর্দায় দর্শকদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি তিতাস। এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়িতে এবং যদি রাজ্য রাজনীতির কথা বলা যায়, রাজ্য রাজনীতিতে কিন্তু পুরো পালাবদল ঘটে গিয়েছে এবং ফলাফল বেরোনোর পর নবনির্বাচিত যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। তার মন্ত্রিসভার 5 জন সদস্য শপথ নিয়েছেন। আজকে তার একটা বৈঠক হয়েছে, প্রশাসনিক বৈঠকও হয়েছে। তার মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে এবং এই পালা বদলের সময় একটা অস্থিরতা তৈরি হয় গোটা রাজ্য জুড়ে, সেটা রাজনৈতিক হোক এবং সাধারণ মানুষের মধ্যেই হোক। যবে থেকে নির্বাচন ঘোষণা হয়েছে, এবারে নির্বাচন সব দিক থেকে একটা নজিরবিহীন নির্বাচন ছিল এবং মানুষও কিন্তু সেই নজিরবিহীন নির্বাচনে নজিরবিহীনভাবে ভোট উজাড় করে দিয়েছেন, যার ফলেই কিন্তু 15 বছর পর সেই পালাবদল সম্ভব হয়েছে। এবং এই পালাবদলের পর থেকেই কিন্তু যারা এতদিন রাজ্যে ক্ষমতায় ছিলেন, এই মুহূর্তে যারা প্রাক্তন, সেই দলের মধ্য থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্য থেকে কিন্তু এই যে নির্বাচনে ভরাডুবি বলা ভালো, কারণ একসময় রাজ্যে শাসক দল তারা যে সংখ্যায় নেমে এসেছে এই মুহূর্তে, সেটা ভরাডুবিরই সামিল। এবং সেই ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে গিয়ে দলের মধ্য থেকে কিন্তু নানা রকম মন্তব্য, নানা রকম বক্তব্য উঠে আসছে এবং সেই বক্তব্যের অনেকটাই কিন্তু নেগেটিভ বলা ভালো। গঠনমূলক বক্তব্য যদিও তার মধ্যে রয়েছে, কারণ অন্ধকারের সঙ্গেই কিন্তু আলো মিশে থাকে এবং এই নেগেটিভের মধ্য দিয়ে কিন্তু পজিটিভ হওয়ার একটা চিন্তাভাবনার চেষ্টা চলছে। এবং এই যে বক্তব্য দলের যে একদম যারা তৃণমূল স্তরের কর্মী, তাদের মধ্যে থেকে যেরকম উঠে আসছে, আবার যারা দলের এতদিন ধরে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন, যারা মুখপাত্র ছিলেন দলের বা রয়েছেন, তাদের মধ্যে থেকেও কিন্তু সেরকম নানা রকম বার্তা উঠে আসছে। তারা কখনো সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন, কখনো সংবাদ মাধ্যমে মুখ খুলছেন এবং তাদের ভেতরে জমে থাকা যে 15 বছরের যে গ্লানি হোক, ক্ষোভ হোক, তারা কিন্তু ধীরে ধীরে বের করতে শুরু করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, সুপ্রিয় চন্দ, তিনি তৃণমূলের রাজ্যের মুখপাত্রের পদে ছিলেন এই কারণে বলছি, এই যে অস্থিরতার সময়ে তিনি কিন্তু দলকে চিঠি লিখে, ইমেল করে তিনি তার সমস্ত পদ, তিনি যে মুখপাত্র ছিলেন সেই পদ থেকে যেমন, তেমনি জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট পদেও তিনি ছিলেন, সেই সঙ্গে দলের সাধারণ সদস্য পদ, সব কিছুর থেকে কিন্তু তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। কেন হঠাৎ করে তার এই ক্ষোভ? প্রেসিডেন্সির প্রাক্তনী, একজন স্কলার, ছাত্র রাজনীতির থেকে উঠে আসা তৃণমূলের একটা উজ্জ্বল মুখ ছিলেন তিনি, ভালো বক্তা হিসেবে তিনি সুপরিচিত। হঠাৎ করে কেন তার মধ্যে এই ক্ষোভ জ্বলল? আমরা তার কাছে একটু যাব, তার বক্তব্যটা আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব এবং তিনি ঠিক কী বার্তা দিতে চাইছেন, যারা তৃণমূলের একদম তৃণমূল স্তরের কর্মী, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন। সুপ্রিয়বাবু, আপনাকে জজবাত 24 বাংলার পর্দায় স্বাগত। নমস্কার। নমস্কার, আপনাদেরও সবাইকে নমস্কার। প্রথমে যেটা জানতে চাইব, এই মুহূর্তে মানসিকভাবে কেমন রয়েছেন? মানসিকভাবে কাজের মধ্যে আছি এবং তৃণমূল স্তরের যারা কর্মী, আমাদের সমর্থক বা মূলত ছাত্র রাজনীতির সূত্রে যাদের সঙ্গে পরিচয় হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, তাদের অনেকের সঙ্গে আমি যোগাযোগে আছি এবং তাছাড়া পড়াশুনো, লেখালেখি তো আছেই। কিন্তু আমার মনে হয়েছে যে একটা ট্রানজিশনের মধ্যে রাজ্য রাজনীতি রয়েছে বা যে ট্রানজিশনের পয়েন্টে রাজ্য রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেখানে শুধুমাত্র পড়াশুনো বা লেখালেখি করে আমি সরে যেতে পারতাম, কিন্তু যেভাবে একটা, আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলছি, চৌঠামের পর উত্তরবঙ্গের কোনো কর্মীর বিপন্নতার পাশে, কোনো কর্মীর বিপদের পাশে দক্ষিণ কলকাতার কোনো তাবেদার নেতাকে পাওয়া যায়নি, একজনকেও পাওয়া যায়নি। এটা আমি একা, আমার কথা নয়। আপনি মাইক্রোফোন বুম নিয়ে ময়নাগুড়ি, দিনহাটা, মালদা, দিনাজপুর, দার্জিলিং, যে কোনো জায়গায় যান তৃণমূল কর্মীদের কাছে, আমি তো দল ছেড়ে দিয়েছি, যারা ছাড়েনি এখনো আছে, তারা দেখবেন বাড়িতে নেই, ঘর ছাড়া আছে। ফলে এই বিপন্নতার পাশে যে নেতৃত্ব দাঁড়াতে পারে না, আমি মনে করি তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে, রাজনীতিতে যে দায়িত্ব মিশে থাকে সেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বের জায়গা থেকে তারা রাজনীতি করে না। ফলে এদের সঙ্গে কোনো রকম সংস্রব
বা সংস্পর্শ রাখা মানে আমি মনে করি যে শুধু পলিটিক্যাল ক্ষেত্রে নয়, নিজের পার্সোনাল লাইফে অত্যন্ত সুইসাইডিয়াল সেটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত থেকে আমি সরে এসেছি। আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলি যে আমি তো চাইবো যে মূলত যারা 18 থেকে 35, যাদের তৃণমূল কংগ্রেস গালভরা নাম দিয়েছিল যুব যোদ্ধা, সেই যুব যোদ্ধারা উচিত যে, যেখানে বাংলার মানুষ যুদ্ধ ঘোষণা করেছে, বাংলা মানে রাস্তায় বেরোলে মনে হচ্ছে যে ভারত জিতেছে পাকিস্তান হেরেছে ক্রিকেট ম্যাচে, এরকম অ্যাম্বিয়েন্স। ফলে সেই যুদ্ধে নিজের অবস্থান সুস্পষ্ট করা, নিজের পক্ষ নেওয়া, কারণ আদতে কেউ নিরপেক্ষ নয়, ফলে সেই পক্ষটা নেওয়া এবং যে কথাগুলো হয়তো পুলিশি সন্ত্রাসের জন্য, ভয়ের পরিবেশের জন্য, আইপ্যাক সন্ত্রাসের জন্য দলের ভেতরকার দমবন্ধ করা যে পরিবেশ এতদিন বলা যায়নি, আজকে অন্তত একটা নতুন সরকার, আজকে অন্তত একটা ভয় অন্তত নেই, সন্ত্রাস অন্তত নেই, বা ধমকি চমকি শাসানি, উত্তরবঙ্গ বলে তুমি কথা বলতে পারবে না, এই কাউকে দাগিয়ে দেওয়া, বা তুমি তৃণমূলের বিরুদ্ধে বলছো মানে তুমি বিজেপি, তুমি বিজেপির বিরুদ্ধে বলছো মানে তুমি তৃণমূল, এই কালচারটা বাংলায় আজকে অন্তত, আজকে অবধি অন্তত আর নেই। আমার মনে হয় ইট ইজ দ্য রাইট টাইম, ইট ইজ দ্য হাই টাইম টু ওপেন ইউর মাউথ অ্যান্ড স্পিক আপ। মানে যারা এই মুহূর্তে তৃণমূলের যুব সংগঠন বা ছাত্র সংগঠনে রয়েছে, মানে আপনি যেরকম লিখিতভাবে পদত্যাগ করেছেন, তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন, তারা কি করবে? না, আমি কাউকে পদত্যাগ করার কেন তাকে আমি উস্কানি দেবো? আমি সে আনএথিক্যাল পলিটিক্সে কখনো যাইনি, করিনি। তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক 7 বছরের। আমি 2019-এ কার্যত অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করি। 2018-এ আমি কলকাতা, আমি ছাত্র রাজনীতি বা রাজনীতির পর আমি রাজনৈতিক ডানপন্থী চেতনা বা রাষ্ট্রবাদী চেতনা আমার মধ্যে ছিল, কিন্তু আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হই 2018-এ প্রেসিডেন্সি কলেজে পড়তে যাওয়ার সুবাদে এবং একটা কলেজ আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রী হিসেবে। সেখান থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও সেই আন্দোলনের প্রেক্ষিতে এই আন্দোলনের দাবি দাওয়া নিয়ে দেখা হয়, এবং কার্যত নিশ্চিতভাবে লড়াই আন্দোলনের মুখ হিসাবে ভারতবর্ষের আমি মনে করি শ্রেষ্ঠ 10 জন নেতার মধ্যে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন, এ কথা অস্বীকার করলে সেটা ঘোড়ায়ও হাসবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াই আন্দোলনের স্পিরিট, তার বাম বিরোধী মানুষ, যেহেতু প্রেসিডেন্সিতে আমাদের সাথে মূলত ফাইট ছিল বামেদের, ফলে বাম বিরোধী লড়াইয়ের প্ল্যাটফর্ম খুঁজতে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস। এখন সেই সময়, এবং যারা আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম যে গালাগাল করছে যে এতদিন কোথায় ছিলেন, ক্ষমতায় আপনি এসেছিলেন, অমুক তমুক, ক্ষমতায় দল ছিল এ কথা ঠিক, কিন্তু যে সালে যে সময় আমি দলে যোগদান করি সেটাও দলের বড় সুখের সময় ছিল না। দলের সাংসদ সংখ্যা 34 থেকে এক ধাক্কায় 22-এ নেমে এসেছিল, সেটা 2019 সাল, সেই 2019 সালে আমি যোগদান করি। ফলে যারা বলছেন আজকে সময়, বলতেই পারেন সবাই, আমি তো চাইছি সবাই বলুন, আমার বিরুদ্ধে যে সেও বলুন, যিনি দলের কোনো পলিসির বিরুদ্ধে তিনিও বলুন, যিনি বিজেপির বিরুদ্ধে তিনিও বলুন, সবাই বলুক, কিন্তু পার্সোনাল কাদা ছোড়াছুড়ি আর কাউকে দাগিয়ে দেওয়া, এই কালচারটা থেকে বাংলা বেরিয়ে আসুক। আমি চাইবো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দলেই একসময় ছিলেন, নিশ্চিতভাবে বিজেপিতে গিয়ে লড়াই আন্দোলন বিরোধী রাজনীতি করেছেন, তিনি শপথ নিয়েছেন, তার নেতৃত্বে এবং নতুন সরকারের নেতৃত্বে সব বিরোধী দল তার রাজনৈতিক পরিসর খুঁজে পাক। যে বিরোধী শূন্য রাজনীতি করার ডাক দেওয়া হয়েছিল গত 15 বছর, এই কালচার যেন বাংলায় না থাকে। এখন দেখা যাচ্ছে এই গত কয়েকদিন ধরে বিশেষ করে ফলাফল বেরোনোর পর দলের যারাই মুখ খুলছেন বা আভ্যন্তরীণ বিষয় নিয়ে সামনে এসে কথা বলছেন, তাদেরকে দল বিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, দলের শীর্ষ নেতৃত্বের তরফে শোকজ করা হচ্ছে, সাসপেন্ড করা হবে বলা হচ্ছে, ইতিমধ্যে কয়েকজনকে করাও হয়েছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? তাহলে এটা কি আবার সেই ওপর থেকে চাপা দেওয়ার চেষ্টা? কিছুটা তো তাই। আমার ক্ষেত্রে আমি প্রথমে বলি যে আমার ক্ষেত্রে ওরা সাসপেন্ড বা শোকজ করতে পারেনি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যখন কোনো একটা সংগঠন বা দলের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে সেই দলে বা সংগঠনের থেকে পাবলিকলি বলাটা সেটা আনএথিক্যাল। সেটা যে কোনো দলে বা সংগঠন, আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন সেখানেও তাই। আমার আপত্তি থাকলে আমি কুইট করতে পারি, মানুষের মতামত বদলাতে পারে, মানুষের মতামত পরিবর্তনশীল, কিছুই স্ট্যাটিক নয়, কিন্তু সেই বক্তব্য দলের বাইরে এসে সরাসরি সমালোচনা করার পরিসর পাওয়া যায়। আমি কিন্তু আগে রিজাইন করেছি, তারপর আমি বলেছি, এটা আমার সঙ্গে আমি মনে করি অন্য বাকিদের একটা পার্থক্য, যে আমি কিন্তু দলের সমস্ত পদে থেকে বা দায়িত্বে থেকে তারপর সোশ্যাল মিডিয়া বা পাবলিক মিডিয়াতে বলছি, দলের ভেতরে বলেছি। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলছি, যখন আরজি কর কেসে অভয়া বিচারের দাবিতে জলপাইগুড়িতে আন্দোলন হচ্ছে, আমার হোম টাউন, আমার মা বোন তারা সেই মিছিলে হেঁটেছে, আমি নিজে কদমতলা সেই মিছিলে হেঁটেছি। দল আমাকে শোকজ করেছিল যে তুমি এই কি বলছো, আমি সোশ্যাল মিডিয়া লিখেছিলাম যে না, দিস ইজ নট ডান।
আমি 2021-এর পর থেকে, যেহেতু তার আগে কোভিড ছিল 2 বছর, আমি বারবার বলেছি যে প্রতি বছর অন্তত আমার, বোধহয় 2023 বা এরকম একটা সাল বা 24 বোধহয় লোকসভা নির্বাচন ছিল, ওটা বাদ দিয়ে প্রায় প্রতি বছর দলের কাছে আমার লিখিত চিঠি আছে যে ছাত্র নির্বাচন বাংলা জুড়ে করা হোক, কলেজে কলেজে নির্বাচন হোক, নাহলে কলেজে কলেজে লুম্পেন সংস্কৃতি। আমি 2023 অবধি তো আমার মাস্টার্স, সেই অবধি ছাত্র হিসেবে বিভিন্ন কলেজে গিয়ে দেখেছি। 23-এর পরে আমি কিছু সময়, যেহেতু তার কিছু সময় পরেই নেট সেট কোয়ালিফাই করে আমি যেহেতু অধ্যাপনায় যুক্ত হয়েছি, তখন আমি পড়াতে গিয়েও দেখেছি একাধিক ক্ষেত্রে কলেজে কলেজে লুম্পেন রাজ, কলেজে কলেজে মাফিয়া রাজ। তার মূল কারণ হচ্ছে ছাত্র নির্বাচন না হওয়া। আজকে দলের ভরাডুবির হয়তো 8টা কারণ 10টা কারণ আছে, কিন্তু একটা কারণ হচ্ছে নতুন লিডারশিপ, আমরা রাজনৈতিক লিডারশিপ খুঁজে পাইনি। নতুন লিডারশিপ হয়েছেন লাভলি মৈত্র, নতুন লিডারশিপ হয়েছেন আজকে বাইরের জগৎ থেকে আসা লোক, চাপিয়ে দেওয়া, বা কেউ কন্টেন্ট ক্রিয়েটার আবি যাবি। এই যে ছাত্র সভাপতি, তিনি কতদিন সিআর, এখন যিনি ছাত্র সভাপতি দলের আছেন, মানে আমার পুরনো দলের, তিনি কোথায় কবে সিআর জিতেছেন বা কতগুলো ছাত্র নির্বাচন করে তিনি বাংলায় দলকে জিতিয়েছেন? হ্যাঁ, তিনি গিয়ে আজকে সেখানটায় একটা হুমকি চমকি শাসানি, কোনো গডফাদারকে ধরে রাজনৈতিক একটা পদ লাভের চেষ্টা, বাঁচানোর চেষ্টা। তা আমি বলছি, আপনি যে প্রশ্ন করলেন, এখন যারা বলছেন তাদেরকে দল সাসপেন্ড করেছে, আমি দেখেছি রিজুদাকে সাসপেন্ড করেছে, আরো সাসপেন্ড করেছে। এখন এদেরকে নিশ্চিতভাবে তারা তাদের মতো করে বলছেন, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। আমার সঙ্গে কথা হয়েছে এদের অনেকেই, কিন্তু ইন্টারেস্টিংলি আমার সঙ্গে জনপ্রতিনিধি আছেন। মূলত আমি উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গে বলছি, জনপ্রতিনিধি আছেন এমন আমার সঙ্গে খুব কম হলে 25 থেকে 30 জনের নিয়মিত যোগাযোগ আছে। এবং তারাও কিন্তু দলের ভেতরে হয়তো তাদের একটা পৌরসভায় আছেন বলে, বা কেউ পঞ্চায়েত স্তরে আছেন বলে, তারা হয়তো, যেহেতু তার একটা মানে নির্বাচিত পদ রয়েছে দলের প্রতীকে, তাই হয়তো আপনি পাবলিকলি বলছে না। কিন্তু আমি, অনেকে আমাকে মেসেজ করছে, যত লোক গালি দিচ্ছে তার থেকে ডবল লোক মেসেজ করে বলছে, দাদা তুমি ঠিক বলছো, আমি বলতে পারছি না, হয়তো তুমি আমাদের কথাটাই বলছো। আহ, একদম প্রথম দিকের 5 বছর, অর্থাৎ 2011 সালে যখন ক্ষমতায় এলো তৃণমূল, সেই 5 বছর সব কিছু ঠিকঠাক ছিল, সেরকম কোনো বড় অভিযোগ ওঠেনি। তারপর থেকে দেখা গেল আস্তে 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 দলের মধ্যে একটা পরিবর্তন, পরিবারবাদ যাই হোক, আস্তে আস্তে শুরু হলো। এবং এই 2026-এ ভরাডুবির পর দলের মধ্য থেকেই যেটা উঠে আসছে, এই ভরাডুবির জন্য দুটো বিষয়কে কালপ্রিট করা হচ্ছে। এক হচ্ছে আইপ্যাক, দ্বিতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি বলবেন? বাস্তবতা তো আছে, আর দুটো নয়, দুটো আসলে একটাই, দুটো মিলিয়ে একটাই। আইপ্যাক কি মূল মূল দায়ী? আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে মিলিয়ে দিচ্ছে, নাহলে তো আইপ্যাকের, তৃণমূল কংগ্রেস আইপ্যাক বলে কোনো সেল ছিল না বা শাখা সংগঠন ছিল না। কথা হচ্ছে যে আইপ্যাকে আমি যেটা দেখেছি কাজ করতে গিয়ে, আমি তো বাইরেও গেছি, মানে ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও দল আমাকে প্রচারের দায়িত্বে পাঠিয়েছিল, সেখানেও দেখেছি। আর ছোট স্কেলে তো রিজিওনাল জায়গায় বিভিন্ন নির্বাচনের প্রচারেও দেখেছি, সাংগঠনিক কাজেও দেখেছি। আইপ্যাকে যারা কাজ করে, এরা কেউ লুধিয়ানার ছেলে, কেউ চেন্নাইয়ের ছেলে, সে দিনহাটা ডামডিমে পার্থক্য বোঝে না। কিন্তু সে এসে জ্ঞান দিচ্ছে আজকে 4বারের বিধায়ক খগেশ্বর রায়কে, সে এসে জ্ঞান দিচ্ছে রবীন্দ্র, জ্ঞান দিতেই পারে, জ্ঞান সর্বত্র নেওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে যে তার একটা, আমি তো আপনাকে আজকে বিস্ফোরক বলছি আপনার চ্যানেলে, আমি দল ছেড়ে এসেছি বলে পুরনো নথি দিয়ে আপনাকে বলবো না, বা আমি নাম নিচ্ছি না কারোর, তারা হয়তো আছেন, তাদের অসুবিধা হতে পারে। 2026-এর নির্বাচনে উত্তরবঙ্গে একাধিক সিট টাকার বিনিময়ে পাল্লা দরে আইপ্যাক বিক্রি করেছে, একাধিক সিট, একাধিক বিধানসভা, আমি ক্যাটাগরিক্যালি আপনাকে এবং বলছি। আমি যদি সূত্রের খবর, বা আমি যদি আমাদের এদিককার কথা বলি, জলপাইগুড়ির সিট, রাজগঞ্জের সিট, এগুলোই নাকি বিক্রি হয়েছে। আপনারা সংবাদ মাধ্যম, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করুন সেটা নিয়ে। আমি যেহেতু দলে ছিলাম, দলের গোপন কথা আমি মনে করি না বাইরে ক্যাটাগরিক্যালি বলাটা আমার কাছে কাঙ্ক্ষিত, মানুষও সেটা ভালোভাবে নেবে না। আমি কিন্তু এটা আমি বলছি আপনাকে থিমেটিক্যালি, যে নিশ্চিতভাবে আমি এটাকে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মানুষের জানা উচিত, রাজনৈতিক কর্মীদের সরিয়ে দিয়ে যাদেরকে নিয়ে এসছে তারা খারাপ মেয়ে আমি বলছি না, বা খারাপ ছেলে আমি বলছি না, ভালো, পার্সোনালি ভালো, নিজের ক্ষেত্রে সফল, কিন্তু রাজনীতিতে তার তো কন্ট্রিবিউশন নেই, পার্টির মধ্যে তার কন্ট্রিবিউশন নেই। সেখানটা একটা রাজনৈতিক লোককে সরিয়ে দিয়ে একটা জায়গায় না, এরকম বহু জায়গা আছে, কোচবিহারে হয়েছে, পাল্লা ধরে আইপ্যাক টাকা তুলেছে। আমি আপনাকে বলছি, একটা সিটে 3জন 4জনের কাছে টাকা তুলে নিয়েছে, যার সবচেয়ে কম চান্স। এই টাকাগুলো কোথায় যেত? সেটা আইপ্যাক বলতে পারবে। আইপ্যাক কর্তাদের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগে তাদের কেস চলছে, আমার মনে হয় এটা নিয়ে কমিশন করা উচিত নতুন সরকারের। মানে নিশ্চয়ই দলের মধ্যেই টাকাগুলো ভাগ বাটোয়ারা হতো,
সেই ক্ষেত্রে কারা দায়ী? শুধুই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেটা অনেক উঁচু লেভেলের ব্যাপার। আমি আইপ্যাকের ছেলেদের দেখেছি টাকা চাইতে, এবং প্রচুর নেতা যারা বা বিধায়ক প্রার্থী আগে ছিলেন বা বিধায়ক এইবারও দাঁড়িয়েছিলেন, এমন অনেকের থেকে আমি দেখেছি, এবং ফার্স্ট হ্যান্ড আমার চোখে দেখেছি। শোনা কথা আমি তো অবিশ্বাসও করি, দেখা জিনিস আমি অবিশ্বাস করবো কিভাবে? যার চারটে, ধরুন একটা কেন্দ্রে 4জন বা 3জন টিকিটের দাবিদার, যার সবচেয়ে কম চান্স, তার থেকে আইপ্যাক টাকা নিয়ে নিয়েছে ধরুন 30 লাখ। আর যার সবচেয়ে বেশি চান্স তার থেকে বেশি নিয়েছে, নিয়ে ওকে বলছে যে হলো না। এবং এই এই বিপুল অঙ্কে মানে কি বলবো, মানে টাকার পুঁজি, সম্পদের পুঁজি। সে দাদাভাই নৌরজি লিখেছিলেন যে সম্পদের বহির্গমন, এই বহির্গমনটা হলো কোথায়? এটা তো জানা উচিত। আপনারা মুখ খুলছেন, তরুণ প্রজন্ম বিশেষ করে আপনি খুলছেন, কোহিনূর মজুমদার, রিজু দত্ত, যারা সিনিয়র লিডারশিপ, তারা এখনো চুপ কেন? কে চুপ কেন বা কে বলছে সেটা তো আমি বলতে পারবো না। সিনিয়র লিডারশিপ কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেককে সম্মানই করি, এবং আমার ব্যক্তিগত স্তরে কোনো ক্ষোভ অভিমান যে খুব তাদের ওপর আছে এমন নয়। যেমন আমি আপনাকে বলতে পারি যে আমাদের চিফ হুইপ যিনি হয়েছেন ফিরহাদ হাকিম, অত্যন্ত ভদ্র মানুষ এবং অত্যন্ত ভালো নেতা। সংখ্যালঘু সমাজ থেকে একটা প্রান্তিক অংশ থেকে এত বড় জায়গায় রাজ্য রাজনীতিতে পৌঁছেছেন, গনি খানের পর আর উদাহরণ নেই, এবং তার ব্যক্তিগত দক্ষতাতেই পৌঁছেছেন। সুব্রত বক্সী যখন দায়িত্বে ছিলেন দলের, এখনো রাজ্য সভাপতি আছেন, কিন্তু কার্যত নাম কাও আসতে। সুব্রত বক্সীর ক্ষমতা নেই কাউকে একটা ব্লক সভাপতি বা কাউকে একটা যুবর টাউন প্রেসিডেন্ট করার। আমি তো দেখেছি এসব। আজকে সিনিয়র লিডারদের কেন শুভেন্দু অধিকারীকে আমরা হারালাম? আজকে তো 2026-এ এমন রেজাল্ট হতে পারতো যে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছেন, শুভেন্দু অধিকারীর পেছনে মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এই রেজাল্টটা হলো কেন? সিনিয়র লিডারদের আজকে অরূপ বিশ্বাস, সুজিত বসুর মতো নেতারা হেরে যাচ্ছেন কার্যত অনেক পিছিয়ে থাকা প্রার্থীদের কাছে, নামের বিচারে অন্তত। তাহলে কি টালিগঞ্জ বিধাননগরে কোনো রকম উন্নয়ন হয়নি? কোনো কাজ হয়নি? মানুষ কার্যত কাজে নয়, এবার ব্যবহারে, আচরণে বিরক্ত হয়ে গেছিল। অভিযোগের পর অভিযোগ, একটার পর একটা পাল্টা ঘটনা, সেই ঘটনাকে অ্যাড্রেস করার ক্ষেত্রে একেবারে টোটাল রং ডিসিশন। আরজি কর বলুন, আপনি কসবা ল কলেজ বলুন, আপনি প্রতিটা ক্ষেত্রে অ্যাপলিটিক্যাল লোকদের মাথায় বসিয়ে দেওয়া, পলিটিক্যাল লোকদের। আলিপুরদুয়ারে সৌরভ দাকে দেখুন, কোচবিহারে পার্থপ্রতিম রায়দের দেখুন, রবীন্দ্রনাথ ঘোষদের দেখুন। আরে বাবা, এরা তো দলটা সম্পর্কে জানে, ওয়াকিবহাল। আর যারা জানে না, যারা ওয়াকিবহাল নয়, তারা চলে এলো মাথায়। আমি এই নির্বাচনে যদি ফলাফলের কথা বলি, উত্তরবঙ্গ উত্তরবঙ্গ আরও ডুবিয়েছে তৃণমূলকে। উত্তরবঙ্গে নেই তৃণমূল। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, যাই বলি না কেন, উত্তরবঙ্গের ফলাফলের এই রকম দায়ীটা মানে দায়ী কারা? মানে দক্ষিণবঙ্গ বা বলা ভালো কলকাতা কেন্দ্রিক রাজনীতিকের জন্য দায়ী? 200% দায়ী। এবং উত্তরবঙ্গের প্রতি যে অ্যাপ্রোচ, যা কারা কি বলবে আমি জানি না, অনেকেরই বলা উচিত তাদেরও ভিডিও, সোশ্যাল মিডিয়া পুরোনো ভিডিও ঘুরছে তাদের অবমাননার, অসম্মানের। আমি নিজে তো খুব বড় না, আমি এরা সামান্য ছাত্র যুব ফ্রন্টে কাজ করেছি কিছু কিছু দায়িত্ব নিয়ে, এবং যখন যে দায়িত্ব দিয়েছি সে দায়িত্ব সফলভাবে পালন করার চেষ্টা করেছি, ছোট স্কেলে, যে স্কেলটাই আমাকে দিয়েছে। আমি আপনাকে বলছি, দক্ষিণ কলকাতার যে নেতারা বা মূলত আইপ্যাকের যারা সংশ্লিষ্ট নেতা, তিনি বা তারা উত্তরবঙ্গকে চাকর বাকর ক্লাসে মনে করে, সেকেন্ড ক্লাস সিটিজেন বলে মনে করে দলের ভেতরেও। এবং এই জিনিস চলতে পারে না। ধূপগুড়ির মাঠে, আমি যদি ভুল না করি, 2022-এর 12ই জুন বা 4ঠা জুন, মানে জুন মাসে একটা তারিখ, ধূপগুড়ির মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নাম্বার 2, তিনি বলছেন যে উত্তরবঙ্গ আবার কি, উত্তরবঙ্গ বলে কিছু বলবেন না। তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কোনো শব্দ নেই। 4 বছর যায়নি, 2026-এ উত্তরবঙ্গ প্রমাণ করে দিয়েছে যে উত্তরবঙ্গের অভিধানে তৃণমূল বলে কিছু নেই। গোটা দার্জিলিং থেকে দিনাজপুর, উত্তরবঙ্গ মুর্শিদাবাদ, তৃণমূল নেই কোথাও প্রায় কার্যত। এইরকম অবস্থায় দলের ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব? ঘুরে দাঁড়ানো সম্ভব, প্রথমে আইপ্যাককে বাদ দিতে হবে। কিভাবে ঘুরবে না ঘুরবে সেটা ওরা বুঝবে, কারণ আমি দলের মধ্যে নেই, তো আমার এইটা পরামর্শ জ্ঞান দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ঘুরে দাঁড়ানোর আমার মনে হয় প্রথম কাজই হচ্ছে আইপ্যাককে ঝেঁটিয়ে বিদায় করা। কারণ আইপ্যাক যেখানেই গিয়েছে ডুবিয়েছে, এবং এই যে ইনফরমেশন, যে টাকা ওরা শুধু ঝেঁটিয়ে বিদায় করা, মানে ওরা যেন পালানোর আবার পথ না পায়। এই টাকাগুলো গেল কোথায়? কারা? যদি টাকার সঙ্গে দলের কেউ যুক্ত থাকে, তাকেও ওই তদন্তের আওতায় নিয়ে এসে তার শাস্তি হওয়া উচিত। বাংলার মানুষের টাকা তো। এখন এই যে আমরা বলছি তৃণমূল স্তরে দুর্নীতি বা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি না, এর সঙ্গে আইপ্যাক আপনাকে বলছে আমি সরাসরি যুক্ত। ধরুন একটা ব্লক সভাপতিকেও বলেছে আপনাকে ব্লক সভাপতি নেক্সট বার রিনিউ হতে হলে বা থাকতে হলে আপনাকে এত অঙ্কের টাকা দিতে হবে।
আরেকজন যে হতে চায় তাকে বলেছে তুমি যদি ওখানে হতে চাও তাহলে তার থেকে বেশি তোমাকে দিতে হবে। এবার এই যে ব্লক সভাপতি, সে তো বাংলার ছেলে, সে তো ইউরেনাসের কোনো এলিয়ান নয়, বা বাংলার একটা লোক, রাজনৈতিক কর্মী, সে টাকাটা পাবে কোথায়? সে তখন অঞ্চল সভাপতিকে বলছে তুই আমাকে তুলে দিয়ে আয়। অঞ্চল সভাপতি বলেছে যে বুথের লোককে যে তুই আমাকে এই কয়েক হাজার টাকা, এই 1000 টাকা পাঠা। তো সে সাধারণ মানুষের থেকে দেখা যাবে যে জব কার্ডের নামে, 100 দিনের কাজের টাকার নামে, টোটোর থেকে, অটোর থেকে সে টাকাটা তুলেছে। এই যে করাপশনের ভিসিয়াস সাইকেল, সেটা উপরে আপনারা দেখেছেন, সারদা নারদার থেকে শুরু করে আপনার পরবর্তীতে একাধিক যে ইস্যুগুলো সামনে এসছে, শিক্ষা দুর্নীতি, ওপর থেকে যেরকম ভাবে এর একটা আগ্রহ ছিল বলে ধরা যাচ্ছে, নিচের দিক থেকেও এর একটা কম্পালশন ছিল। নাহলে তুমি এত টাকা না পেলে তুমি পাবে না। ধরো কারোর এখন রাজনীতি যারা করে তার তো রাজনীতি উচ্চাকাঙ্ক্ষা থাকবেই, উচ্চাকাঙ্ক্ষা না থাকলে সে রাজনীতি করে কেন? কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এখানে রাজনৈতিক পারফরমেন্স নয়, এখানে আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই মুহূর্তে যারা তৃণমূল ছাড়ছেন আপনার মতো, বা তৃণমূলের বিরুদ্ধে দলে থেকে বা শোকজে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে অন্যভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে ভয় পেয়েছে, চাপে আছে, বা অন্য দলে যাবে, বিজেপিতে যাবে। আপনার ক্ষেত্রে কি? বোকা বোকা কথা, যারা এসব বলছে তারা কোনো সেন্স নেই। বিজেপি এখন 206টা আসন পেয়েছে। বিজেপি সুপ্রিয় চন্দ্রকে দরকার কি আছে? বিজেপির সুপ্রিয় চন্দ্রকে দরকার কি আছে যে 206টা আসন পেয়ে বিজেপিকে আমার সাথে যোগাযোগ করার জন্য আমাকে দিয়ে এগুলো বলাচ্ছে? এই অ্যাপ্রোচটা থেকে আমি বলবো দলের যারা এসব বলছেন তারা হয় রাজনৈতিক বই খাতা খুলে পড়ুন, অথবা এই অ্যাপ্রোচটা থেকে বেরোন। এই অহংকার, এই ঔদ্ধত্য, মানুষকে মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখা, এ বিজেপি, ও সিপিএম, ও তৃণমূল। আগে বলুন যে ও মানুষ, ওকে সম্মান করা যায়। ও উত্তরবঙ্গের ছেলে, ও জঙ্গলমহলের ছেলে, ও জেলার ছেলে, ও কলেজের মেয়ে, অমুকের ঘনিষ্ঠ, এ অরূপের ছেলে, এ ববির ছেলে, এ বক্সিদার ঘরের। এই অ্যাপ্রোচ থেকে যতদিন না বেরোবে, আপনি বলছিলেন একটু আগে ঘুরে দাঁড়ানোর কথা, জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন। সাধারণ মানুষ যারা রিয়াক্ট করছেন যে তুমি এতদিন বলনি কেন, আমি যখন কিছু কিছু জায়গায় উত্তর করেছি যে না এতদিন আমাদের মধ্যে একটা সন্ত্রাসের আবহ ছিল, দলের ভেতরে একটা চাপ ছিল, চাপ বলতে কি পুলিশি চাপ, বলছে গাজা গেছে উঠিয়ে নেবো, বলছে তুমি আরজি করে হেঁটেছো। আমাদের একটা ছেলে, একটা মেয়ে কোচবিহারের আপনার এই যে মেকলি হলদিবাড়ি বিবেকানন্দ কলেজ বোধ, হ্যাঁ হলদিবাড়িতে যে কলেজটা, সেখানে তারা একটা হেঁটেছে। সেখানে আমি নাম করছি না, ওই দলের, আমাদের দলের একজন টাউনের কাউন্সিলর, সে বলছে গাজা গেছে তোমাকে উঠিয়ে নেবো মুখ খোলার জন্য। মুখ খোলাও না, মেয়েটি দলই করে, মেয়েটা তৃণমূল ছাত্র পরিষদ করে, ভালো মেয়ে, সাংগঠনিকভাবে প্রমিসিং, শুধু প্রতিবাদ, সে শুধু আরজি করে হেঁটেছে, বলছে অবয়ার বিচার চাই। এটা তো এটা, সে সরকারের বিরুদ্ধেও কোনো যায়নি, সে বলছে এটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আর বিচার চাই। এই ভয় আপনাদেরকে এতদিন এইভাবে কার্যত, আপনি কি বলছেন? আমি কসবা ল কলেজ যখন ঘটলো, আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই ঘটনা ঘটার কারণই হচ্ছে ছাত্র রাজনীতির বন্ধ হয়ে যাওয়া, লাশ পড়ে যাওয়া, এবং এই ছাত্র নির্বাচন বন্ধ হওয়া এটার পরোক্ষভাবে দায়ী, মূল দায়ী। যার ম্যাঙ্গোরা উঠে আসছে, মনোজিৎ মিশ্র ম্যাঙ্গোরা যে নেতা হলো, এরা নেতা, এরা গাড়ি দরজা খুলে দেওয়ার যোগ্যতা নেই। এরা আজকে নেতা হয়ে এই ঔদ্ধত্য করে এইসব কাণ্ড কারখানা ঘটাচ্ছে, আরজি করে ঘটাচ্ছে। তাতে ছাত্র সংগঠনের সভাপতি, আমি আপনাকে লিখিত টেক্সট দেখাতে পারি, তিনি আমাকে তিনি তার কিছু তাবেদার নেতা নয়, এরা মানে ওই সাথে থাকে, তারা ফোন করে বলছে, টেক্সট করে বলছে যে এই ভাবে দলের বিরুদ্ধে গেলে এর ফলাফল ভালো হবে না। বলছে যে তোর বাড়িতে তুই থাকিস না জলপাইগুড়িতে, কিন্তু তোর বাবা মা বোন একা থাকে। এবার হ্যাঁ, আপনি বলবেন যে কেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তারা তো এই সাহস দেখাতে পেরেছেন, তাদের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা তাদের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তাদের যে শক্তি সামর্থ্য, কাঁধের জায়গা, সেইটা আমাদের মতো অনেকের কাছে ছিল না। আমরা সাধারণ বাড়ির ছেলে, এবং আমাদের বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা অনেক কম। এটা তো অবশ্যই মানে থ্রেট কালচারের গ্যাস চেম্বারের মধ্যে আপনাদেরকে রাজনীতি করতে হয়েছে। থ্রেট কালচারের গ্যাস চেম্বার তৃণমূল কংগ্রেস হয়ে উঠেছিল 2021-এ আইপ্যাক এখানে সম্পূর্ণ কন্ট্রোল নেওয়ার পর, এবং এই থ্রেট কালচার থেকে কেউ বাঁচছিলেন না। আমি আপনাকে বলছি, আগামীতে আরো বলবো, এটা তো এতো বাস ঝাঁকি হ্যাঁ, আগে আর পিকচার বাকি আমি আপনাকে শুধু আজকে প্রথম দিন শুধু এইটুকু বলছি, ক্যাবিনেট মেম্বার, রাজ্য মন্ত্রিসভার, কিন্তু যারা এই মডেলের সঙ্গে হয়তো সম্পূর্ণভাবে সাযুজ্যপূর্ণ নয়, যারা হয়তো এই ক্যামাক স্ট্রিট, আইপ্যাক, এই গোষ্ঠীর সঙ্গে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, তাদেরকে অবধি, তাদের পরিবারের মেয়েদের অবধি, তাদের পরিবারের ছেলেদের অবধি
এই থ্রেট কালচারের আওতায় থাকতে হয়েছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। একদম শেষ প্রশ্ন, রাজ্যে একটা নতুন সরকার এসছে, অনেক প্রতিশ্রুতি দিয়ে প্রায় বাঘের পিঠে চেপে বসেছে এই নতুন সরকার, তার কাছ থেকে কি আশা থাকবে? আপনি এখন এই মুহূর্তে মুক্ত বিহঙ্গ একজন, কি বলবেন সেই সরকারকে বা কি আশা রাখবেন? আমার প্রথম শুভেচ্ছা জানিয়ে এই নতুন সরকারকে এই আশা থাকবে যে বিপুল জনাদেশ বাংলার মানুষ বিজেপিকে দিয়েছে, সেটা বিজেপির নিজস্ব পারফরমেন্সের কারণেও এবং তৃণমূল বিরোধিতা, তৃণমূলের যে ইস্যুগুলো মানুষকে বিরক্ত করে তুলেছিল শেষের দিকে তার বিরুদ্ধেও, অর্থাৎ এখানে অ্যান্টি ভোটও আছে, প্রো ভোটও আছে। আমি বলছি যে নতুন সরকারের প্রথম কাজ হচ্ছে মানুষের এই বিশ্বাসকে ধরে রাখা, মানুষের এই বিশ্বাসের প্রতি সুবিচার করা। মানুষ ভোট দিয়েছে যাতে, প্রথম হচ্ছে যে বাংলা যাতে রাজনৈতিক পরিসরটা আগের মতোই টক্সিক না থাকে, ইংরেজিতে বলবো কলুষিত না থাকে, পলিউটেড না থাকে, বাংলার রাজনীতি দূষণ মুক্ত হোক, কলেজে কলেজে ছাত্র নির্বাচন হোক, নির্বাচনে বুথ রিগিং বন্ধ হোক। এবার নির্বাচন অত্যন্ত পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে, আগামীতে এই নির্বাচনের ছবি বাংলার মানুষ দেখতে চায়, আমরা কলেজে দেখতে চাই। বিভিন্ন পৌরসভা সামনে ভোট আছে, পঞ্চায়েত ভোট আছে, লোকাল স্তরেও যাতে, যেটা বড় স্কেলে করা গেছে মেগা স্কেলে, সেটাতে মাইক্রো স্কেলেও সেটা সমানভাবে সেই ছবিটা থাকে। এক, দ্বিতীয়ত অভয়া মানে আরজিকর যে ইস্যু, তিনি নিজে বিধায়ক হয়েছেন, তার মা, আমরা প্রণাম জানাই, এবং সেই কাণ্ডের যেন দ্রুত আমরা বিচার পাই, দ্রুত, যাতে তার একটা কমিশন শুধু করে নয়, মুখ্যমন্ত্রী নতুন বলেছেন কমিশন হবে, কমিশন নিশ্চিতভাবে এর আগেও আগের মুখ্যমন্ত্রী অনেক কেসে করেছিলেন, কিন্তু তার ফলাফল কিন্তু মানুষের কাছে আসেনি। তা আমি বলবো নতুন সরকার যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে রাজ্যে একসাথে যুগপথ আছে, তাহলে এই কাণ্ডের দ্রুত বিচারের যে ব্যবস্থা সেটা যাতে ত্বরান্বিত হয়। তিন হচ্ছে, আমি নিজে উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গের প্রতিটা দলের, কারণ দেখুন আমরা রাজনৈতিক মানুষ, রাজনৈতিক থেকে সন্ন্যাস বা অবসর তো গ্রহণ করিনি, ফলে আপনাকে রাজনীতিতে আমি থাকবো এই কথা যেরকম আমি গ্যারেন্টি দিতে পারি না, তেমনি ভাবে রাজনীতি আর কখনো করবো না এই কথাও গ্যারেন্টি দিতে পারি না। কিন্তু এই রাজনীতির আমার সবসময় অভিমুখ বা সূচক বিন্দু, হ্যাঁ, সেইটাই হচ্ছে, এই অ্যাক্সিসটাই হচ্ছে নর্থ বেঙ্গল, যে নর্থ বেঙ্গলের জন্য, কারণ নাহলে আমি রাজনীতি করতে যাবো কেন, আমার তো রাজনীতিটা পেশা নয়, রাজনীতি থেকে টাকা কামিয়ে তো আমার বাড়িঘর করার নেই, গাড়ি কেনার নেই, আমার তো অন্য পেশা আছে। কিন্তু রাজনীতিতে আমি এসেছিলাম যে স্বপ্ন নিয়ে বা যে ভাবনা নিয়ে, যাতে রাজনীতির মধ্যে থেকে মানুষের জন্য কিছু দায়িত্ব পালন করতে পারি। এখন মানুষ মানে আমি তো ব্রাজিল উরুগুয়েতে গিয়ে কি করব, ওখানে তো আমি বলছি যে আমাদের বহুদলীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় আমি সবসময় চেয়েছি ছোট থেকে যে উত্তরবঙ্গের জন্য কিছু কাজ করতে। উত্তরবঙ্গের জন্য এই সরকার বা এই দল বিজেপি, তারা আগেও অনেক কথা বলেছিল, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনেকে বলছে আজকে যে বিজেপি, তুমি বিজেপির এজেন্ট হবেই যাবি, তারা আমার ট্র্যাক রেকর্ড জানেন, আমি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতি করি, যা বলি ট্রান্সপারেন্ট বলি। বিজেপি বলেছিল উত্তরবঙ্গের জন্য আলাদা করে ভারতীয় সেনাবাহিনীতে নারায়ণী সেনা হবে, বিজেপি সেটা করতে পারেনি, আমি আজও সেই কথা বলছি। বিজেপি নরেন্দ্র মোদী চূড়াভান্ডারের মাঠে 2019 এসে বলেছেন চা বাগান সমস্যার বিপুল সমস্যার সমাধান কেন্দ্রীয় সরকার করবে, দুর্ভাগ্যের বিষয় আজও সম্পূর্ণভাবে সেটা করেনি, আমি ক্যামেরার সামনে কথা বলছি। বিজেপি ট্রেনের ক্ষেত্রে, রেল যোগাযোগের ক্ষেত্রে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা খুশি যারা জলপাইগুড়ির, অন্তত আমাদের সাংসদ জয়ন্ত কুমার রায়, তিনি রেলের ক্ষেত্রে একাধিক কাজ করেছেন, ক্যামেরার সামনে আমি কথা বলছি। একইভাবে আমি নতুন রাজ্য সরকারের কাছেও চাইবো, যে প্রতিশ্রুতিগুলো এইবার দেওয়া হয়েছে, আইআইটি হবে, এইমস হবে, বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু পরিকাঠামোর ডেভেলপমেন্ট হবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে নতুন অনেকগুলো সরাসরি বেঙ্গল টু বেঙ্গল যে রোড, সেই রোডের সম্প্রসারণ হবে, উত্তরবঙ্গে শিলিগুড়িকে করে একটা নতুন মাইক্রো যদি ইন্ডাস্ট্রিয়াল হাব করা যায়, যদি আমাদের জলপাইগুড়িতে, আমি নতুন সরকারকে, আমাদের কথা চলছে, আমরা লিখবো যারা আমরা এডুকেশন বা হেলথ সেক্টরের সঙ্গে আছি, যে আমাদের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে প্রচুর ওষুধের প্ল্যান্ট আছে, প্রচুর কি বলে ওটাকে, মেডিকেল প্ল্যান্ট, মেডিকেল তোমার গাছগাছালির জায়গা আছে, সেইটাকে কেন্দ্র করে যদি এখানে একটা জাতীয় মানের একটা ভেষজ ওষুধ মেডিসিন একটা রিসার্চ সেন্টার করা যায়, কালিম্পংয়ে হতে পারে, কার্শিয়াংয়ে হতে পারে, যে কোনো পাহাড়ি জায়গায়, এই ধরনের বিষয়, এবং উত্তরবঙ্গের ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল আমাদের উত্তরবঙ্গে থেকে আগে কেন্দ্র মন্ত্রিসভায় ছিলেন, আমরা খুশি যে রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যে স্থান পেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মন্ত্রকে, নিশীথ প্রামাণিক, তাদের হাত ধরে, এরা সব অভিজ্ঞ, প্রশাসনটা জানেন, আগেও মন্ত্রিত্ব সামলেছেন, তাদের নেতৃত্বে যদি এখানে ভালো কাজ হয় নিশ্চিতভাবে আমি খুশি হব। কিন্তু আমি প্রথম কথা বললাম যে আমার প্রথম প্রায়োরিটি থাকবে একজন সিটিজেন হিসেবে বাংলার, যে বাংলার রাজনৈতিক পরিবেশ যেন আর টক্সিক না হয়, এটা যেন
আক্রমণাত্মক না হয় একটা গঠনমূলক জায়গায় আসে, বিরোধী শূন্য রাজনীতির ডাক যেন বিজেপি না দেয়, ছাত্র নির্বাচন যেন হয়। দ্বিতীয় হচ্ছে অভয়া সহ যে ইস্যুগুলোতে বাংলার মানুষ বিরক্ত অর্থাৎ অ্যান্টি ভোট করেছে সেইগুলোর যেন দ্রুত বিচার হয় এবং সেগুলোর যাতে সমাধান বাংলার মানুষ চোখের সামনে দেখতে পারে, ইহ জীবনে দেখে যেতে পারে। ওই কমিশন পে কমিশন, তারিখ পে তারিখ, এই পরিস্থিতিতে নতুন সরকার না হাঁটে। আর তিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে, আমি যেহেতু সাথে সাথে উত্তরবঙ্গেরও ছেলে, নিশ্চিতভাবে উত্তরবঙ্গের বেকার সমস্যা, উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা, যেহেতু এখন ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে, চা বাগান শ্রমিকরা উত্তরবঙ্গে ভালো নেই। উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের প্রশ্নে, রিপ্রেজেন্টেশন ইন বেঙ্গল পলিটিক্স অফ নর্থ বেঙ্গল, সেই প্রতিনিধিত্বের প্রশ্নে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের আরো বেশি বেশি করে জায়গা দেওয়া হয়, ছাত্র জায়গায়, যুবর ক্ষেত্রে, মন্ত্রিসভায়। হ্যাঁ, সেখানে আমাদের অনেক যোগ্য লোকেরা জিতেছেন। উত্তরবঙ্গ কিন্তু নতুন সরকারের উপর প্রায় 100% লেটার মার্কস দিয়ে পাশ করিয়েছে, ফলে তার প্রতিও যেন নতুন সরকার দায়বদ্ধ থাকে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিয় চন্দ। দল থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন, সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন এবং অনেক বিস্ফোরক কথা আমরা তার কাছ থেকে জানতে পেরেছি এবং তিনি জানিয়েছেন আগামী দিনে কিন্তু আবারও মুখ খুলবেন। সেই সঙ্গে রাজ্যে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করার বার্তাও কিন্তু দিয়েছেন নতুন সরকারকে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।